মাসের শেষে পকেট ফাঁকা হওয়ার কোনো গাণিতিক সমস্যা নয়, এটি একটি আচরণগত সমস্যা বা হ্যাবিট। আপনার আয়ের বালতিতে যদি 5টি ছিদ্র থাকে, তবে আপনি মহাসাগর সেচে আনলেও সেই বালতি ভরাতে পারবেন না। আমরা অধিকাংশ মানুষ মনে করি আমাদের বেতন বাড়লে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো বেতন বাড়লে আমাদের খরচও জ্যামিতিক হারে বেড়ে যায়। একে অর্থনীতির ভাষায় বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। মাসের 20 তারিখের পর আপনার হাত খালি হয়ে যাওয়ার মানে এই নয় যে আপনি কম আয় করেন। এর মানে হলো আপনি আপনার উপার্জিত অর্থকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, বরং অর্থ আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি যদি 20,000 টাকা বেতনের সঞ্চয় করতে না পারেন, তবে আপনি 2 লাখ টাকা বেতনেও সঞ্চয় করতে পারবেন না। কারণ সমস্যাটি টাকার অঙ্কে নয়, সমস্যাটি আপনার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায়। আজ আমরা 5টি কঠিন এবং পরীক্ষিত সমাধান নিয়ে আলোচনা করব, যা আপনার আর্থিক জীবনকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। এই পদ্ধতিগুলো কোনো কাল্পনিক থিওরি নয়, এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সফল মানুষরা তাদের জীবনে প্রয়োগ করে আর্থিক স্বাধীনতা অর্জন করেছেন। প্রথমে বলা যাক পয়েন্ট নম্বর 1 নিয়ে, কাকাইবো পদ্ধতি বা হাতে লেখা। আধুনিক যুগে আমরা খরচের হিসাব রাখার জন্য বিভিন্ন অ্যাপ বা এক্সেল শিট ব্যবহার করি, কিন্তু সমস্যা হলো ডিজিটাল স্ক্রিনে টাইপ করা বা অটোমেটিক ট্র্যাকিং আমাদের মস্তিষ্কে খরচের কোনো ব্যথা বা পেন তৈরি করে না। যখন আমরা সোয়াইপ করি বা ক্লিক করি, টাকা খরচ করাটা খুব সহজ মনে হয়, কিন্তু জাপানি কাকাইবো পদ্ধতি বলছে আপনি যখন নিজের হাতে কলম দিয়ে প্রতিটি খরচ খাতায় লেখেন, তবে আপনার মস্তিষ্ক খরচ করার আগে দুবার ভাববে। এটি আপনাকে খরচের ব্যাপারে অনেক বেশি সচেতন বা মাইন্ডফুল করে তোলে। এই পদ্ধতিতে বাজেট করা মানে শুধু সংখ্যা মেলানো নয়, বরং নিজের অভ্যাসের দিকে নজর দেওয়া। 1904 সালে হানি মতোকো নামে জাপানের প্রথম নারী সাংবাদিক একটি যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন। তিনি জাপানি গৃহিণীদের সংসারের হিসাব রাখার জন্য কাকাইবো বা পরিবারের হিসাব খাতা চালু করেন। হানি মতোকো লক্ষ্য করেন যখন মানুষ অ্যাপ বা এক্সেলে হিসাব না রেখে নিজের হাতে কলম দিয়ে প্রতিটি খরচ খাতায় লেখে, তখন তাদের মগজ খরচ করার আগে সতর্ক হয়ে যায়। জাপানের দীর্ঘ গবেষণায় দেখা গেছে যারা এই ম্যানুয়াল বা হাতে লেখার পদ্ধতি অনুসরণ করেছেন, তারা গড়ে অন্যদের চেয়ে 35% বেশি সঞ্চয় করতে সক্ষম হয়েছে। প্রযুক্তির যুগেও কলম এবং খাতার এই শক্তি জাপানিদের আর্থিক শৃঙ্খলার মূল চাবিকাঠি। আজ থেকে ফোনের অ্যাপ বা এক্সেল শিট বাদ দিন, একটি সাধারণ নোটবুক বা ডায়েরি কিনুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট সময় দিন এবং সারাদিনের প্রতিটি ছোট বড় খরচ হাতে লিখে রাখুন। যখন আপনি নিজের হাতে লিখবেন আজ 200 টাকার ফালতু নাস্তা করেছি, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন আপনাকে পরের দিন ওই খরচ করতে বাধা দেবে। এই হাতে লেখার অভ্যাসটি আপনার অজান্তেই আপনার অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেবে। এবার বলা যাক পয়েন্ট নম্বর 2 নিয়ে, 30 দিনের অপেক্ষার নিয়ম। আমাদের পকেট খালি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ইম্পালস বাইং বা আবেগের বশবর্তী হয়ে কেনাকাটা করা। আমরা যখন কোনো শোরুমে বা অনলাইন শপে নতুন কিছু দেখি, আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন ক্ষরণ হয় এবং মনে হয় এটা আমার এখনই চাই। এই তাৎক্ষণিক তৃপ্তির ফাঁদে আমাদের মাসের বেতন শেষ হয়ে যায়, কিন্তু এই আবেগ ক্ষণস্থায়ী। 30 দিনের নিয়ম হলো আপনার আবেগ এবং আপনার মানি ব্যাগের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া। এটি আপনাকে বুঝতে সাহায্য করে কোনটি আপনার প্রয়োজন আর কোনটা আপনার চাহিদা। দ্য মিনিমালিস্ট এর প্রতিষ্ঠাতা জোশুয়া ফিল্ডস মিলবার্ন একসময় কর্পোরেট চাকরিতে প্রচুর আয় করা সত্ত্বেও ঋণের দায়ে ডুবেছিলেন। তার সমস্যা ছিল তিনি যা দেখতেন তাই কিনতেন এবং ভাবতেন এগুলো তাকে সুখী করবে। এই সমস্যা কাটাতে তিনি কঠোরভাবে 30 দিনের রুল চালু করেন। তিনি ঠিক করেন নিত্য প্রয়োজনীয় ছাড়া আর কোনো জিনিস পছন্দ হলে তিনি তা কিনবেন না, বরং ক্যালেন্ডারে 30 দিন পরের তারিখ লিখে রাখবেন। 30 দিন পর তিনি অবাক হয়ে দেখতেন ওই জিনিসের প্রতি তার আর কোনো আগ্রহ বা আবেগ অবশিষ্ট নেই। এই একটি নিয়ম তাকে হাজার হাজার ডলার অপচয় থেকে বাঁচিয়েছিল। যখনই আপনার কোনো দামি জিনিস যেমন গ্যাজেট, জামা, জুতো কিনতে ইচ্ছে করবে, সাথে সাথে কিনবেন না। নিজেকে বলুন আমি এটা 30 দিন পর কিনবো। ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করুন। যদি 30 দিন পরও আপনার মনে হয় এই জিনিসটি ছাড়া আপনার জীবন চলছে না, তবেই কিনুন। কিন্তু 95% ক্ষেত্রে দেখা যাবে 30 দিন পর আপনি এই জিনিসের কথা ভুলেই গেছেন। এই পদ্ধতি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবে এবং মাসের শেষে আপনার পকেটে টাকা রাখবে। এবার বলা যাক পয়েন্ট নম্বর 3 নিয়ে, সামান্য আয়ের অসামান্য শক্তি। অধিকাংশ মানুষ অজুহাত দেয় আমার আয় খুব কম, তাই আমি জমাতে পারি না, আয় বাড়লে জমাবো। এটি হলো গরিব থাকার সবচেয়ে বড় মানসিক ফাঁদ। সঞ্চয় করার জন্য বিশাল আয়ের প্রয়োজন নেই, প্রয়োজন হলো ধারাবাহিকতার। আপনি যদি মাসের শেষে যা থাকে তা জমানোর চেষ্টা করেন, তবে কখনোই কিছু থাকবে না। নিয়ম হলো আয় করার সাথে সাথে সঞ্চয়ের অংশটি সরিয়ে ফেলা। একে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট। অল্প আয় থেকেও যদি আপনি নিয়মিত সঞ্চয় করেন, কম্পাউন্ডিং এর জাদুতে তা বিশাল সম্পদে পরিণত হতে পারে। ওসিওলা ম্যাককার্টি ছিলেন
মিসিসিপির একজন অতি সাধারণ ধপাতি বা ওয়াসারম্যান। তিনি স্কুল থেকে ঝরে পড়া একজন নারী যিনি 87 বয়স পর্যন্ত অন্যের কাপড় ধুয়ে জীবন কাটিয়েছেন এবং সামান্য আয় করতেন। কিন্তু তার একটি অদ্ভুত অভ্যাস ছিল, তিনি তার আয়ের একটি নির্দিষ্ট অংশ খরচ করার আগেই ব্যাংকে জমা রাখতেন। 1995 সালে তিনি পৃথিবীকে চমকে দিয়ে ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপিতে $1.5 লক্ষ বা প্রায় 1.5 কোটি টাকা দান করেন স্কলারশিপের জন্য। তিনি প্রমাণ করেন টাকা জমানোর জন্য সিইও হওয়ার দরকার নেই, দরকার শুধু ধারাবাহিক ডিসিপ্লিন বা শৃঙ্খলার। মাসের শেষে যা অবশিষ্ট থাকে তা জমানোর চেষ্টা করবেন না, এর বদলে বেতন পাওয়ার সাথে সাথেই 5% বা 10% টাকা আলাদা করে ফেলুন এবং বাকি 90% দিয়ে মাস চালান। ওসিওলার মতো অল্প আয়ের মানুষ যদি কোটিপতি হতে পারেন তবে আপনিও পারবেন। মূল কথা হলো পরিমাণ নয়, ধারাবাহিকতাই আসল। আজ থেকেই আপনার আয়ের একটি ছোট অংশ অদৃশ্য করে ফেলার অভ্যাস করুন। এবার বলা যাক পয়েন্ট নাম্বার 4 নিয়ে, স্ট্যাটাস গেম ইগনোর করা। মধ্যবিত্ত পরিবারের মাসের শেষে টাকা না থাকার একটি বড় কারণ হলো সোশ্যাল সিগন্যালিং বা লোক দেখানো খরচ। আমরা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন বা কলিগদের ইমপ্রেস করার জন্য এমন সব জিনিস কিনি যা আমাদের আসলে প্রয়োজন নেই। দামি ফোন, দামি গাড়ি বা ব্র্যান্ডেড পোশাক, এগুলো আমরা কিনি নিজেদের জন্য নয়, অন্যদের চোখের জন্য। এই স্ট্যাটাস গেম খেলতে গিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ বিক্রি করে দেয়। ধনীরা ধনী থাকে কারণ তারা ধনী সাজার ভান করে না, কিন্তু মধ্যবিত্তরা গরিব হয়ে যায় কারণ তারা ধনী সাজার চেষ্টা করে। বিখ্যাত NBA বাস্কেটবল খেলোয়াড় কাওয়াই লিওনার্ড বছরে $100 মিলিয়ন বেশি আয় করেন, কিন্তু অবাক করার বিষয় হলো তিনি এখনো তার 1997 সালের পূর্ণ সেভিতহ গাড়িটি চালান। সাংবাদিকরা অবাক হয় কারণ জিজ্ঞেস করলে তিনি খুব শান্তভাবে উত্তর দেন, এটি এখনো চলে এবং এটি পুরোপুরি আমার নিজের। তিনি তার বন্ধুদের বা মিডিয়াকে দেখানোর জন্য নতুন স্পোর্টস কার কিনে টাকা নষ্ট করেননি। তিনি জানতেন গাড়িটি একটি ডিপ্রিসিয়েটিং অ্যাসেট বা যার দাম কমে, তাই তিনি স্ট্যাটাস গেম খেলে নিজের কষ্টের অর্জিত টাকা ওড়াননি। পাশের বাসার লোক কি ভাবলো তা নিয়ে ভাবলে আপনি সারা জীবন গরিবই থাকবেন। মানুষ আপনার দামি গাড়ি বা ফোন দেখে আপনাকে সম্মান করে না। নিজের ইগো বা অহংকারের জন্য খরচ করা বন্ধ করুন। কাওয়াই লিওনার্ড যদি 17 কোটি টাকার মালিক হয়ে পূর্ণ গাড়ি চালাতে লজ্জা না পান, তবে আপনারও লক দেখানো খরচ করার কোনো প্রয়োজন নেই। স্ট্যাটাস গেম থেকে বেরিয়ে আসুন, দেখবেন আপনার পকেটে টাকার অভাব হচ্ছে না। এবার বলা যাক পয়েন্ট নাম্বার 5 নিয়ে, অ্যান্টি বাজেট বা অটোমেশন। বাজেট করা খুব বোরিং এবং অধিকাংশ মানুষ এটি দীর্ঘদিন মেনে চলতে পারে না। আপনি হয়তো 1 মাস খুব পাই টু পাই হিসাব রাখলেন, কিন্তু পরের মাসে আরো ভালো লাগলো না। এর সমাধান হলো অ্যান্টি বাজেট। এই পদ্ধতিতে আপনাকে প্রতিটি কফি বা রিক্সা ভাড়ার হিসাব রাখতে হবে না, আপনাকে শুধু আপনার সঞ্চয় এবং বিনিয়োগকে অটোমেট বা স্বয়ংক্রিয় করতে হবে। যখন টাকা আপনার হাতে আসার আগে সঠিক জায়গায় চলে যায়, তখন বাকি টাকা আপনি কিভাবে খরচ করলেন তা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। এটি ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে সিস্টেমের উপর নির্ভর করে। অ্যাফোর্ড এনিথিং এর প্রতিষ্ঠাতা এবং ব্যক্তিগত অর্থায়ন বিশেষজ্ঞ পলা প্যান্ট বাজেট করা বা পাই টু পাই হিসাব রাখতে একদম পছন্দ করতেন না, তাই তিনি প্রথমগত বাজেটিং বাদ দিয়ে অ্যান্টি বাজেট নিয়ম চালু করেন। তার নিয়ম ছিল খুব সোজা। বেতন বা আয় পাওয়ার সাথে সাথেই তিনি তার সঞ্চয়, বিল এবং বিনিয়োগের টাকা অটোমেটিক ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন। ফলে তার হাতে যা অবশিষ্ট থাকতো তা তিনি কোনো গিল্ট বা অপরাধবোধ ছাড়াই খরচ করতেন। এই পদ্ধতিতে তিনি তার ইচ্ছাশক্তির উপর চাপ না দিয়েও নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পেরেছিলেন এবং আজও তিনি আর্থিকভাবে স্বাধীন। নিজের ইচ্ছাশক্তির উপর ভরসা করবেন না, কারণ মানুষ হিসেবে আমরা দুর্বল। ব্যাংকের অটো ডেবিট অপশন চালু করুন। বেতন ঢোকার 24 ঘন্টার মধ্যেই যেন আপনার সেভিংস বা ডিপিএস এর টাকা অটোমেটিক কেটে নেওয়া হয়। টাকাটা যদি আপনার স্যালারি অ্যাকাউন্টে থাকে তবে তা খরচ হবেই, তাই পলা প্যান্টের মতো টাকাটা আগে লুকিয়ে ফেলুন। এরপর যা থাকবে তা দিয়ে নিশ্চিন্তে মাস পার করুন। এটিই হলো মাসের শেষে টাকা বাঁচানোর সবচেয়ে আধুনিক এবং কার্যকারী উপায়। আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।